আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ডেইলি নিউজ পেপার অ্যানালাইসিসে দ্য ডেইলি স্টারের। আমরা আজকে দেখতে দেখতে অষ্টম দিনে চলে এসেছি। আজকে 8th ডে অফ আমাদের এই যে ডেইলি যে সিরিজটা শুরু করেছি। ডেইলি স্টার কেন কভার করছি? কারণ হচ্ছে ইংলিশের ভীতি সবার। আমি জানি আমি পুরো নিউজ পেপার অ্যানালিসিস করে দিলেও হয়তো আপনারা আর্টিকেলগুলো পড়েন না, যে আর্টিকেলগুলো আমি তুলে ধরেছি। কারণ অনেকেই আমাকে বলছেন, অনেকে ঠিক না, 2-3 জন দেখলাম ফেসবুকে যে হেডলাইনগুলো নাকি আমি করে দিব, হ্যাঁ প্রথম পেজে লিখে দিব। তো এটার মানে হচ্ছে তারা আসলে পড়তে চাচ্ছেন না, খালি হেডলাইনটা দেখতে চাচ্ছেন, অথবা আমার পুরো ভিডিওটা হয়তো দেখবেন না, শুধুমাত্র হেডলাইনটা দেখে হয়তো আর্টিকেলগুলো পড়ে নেবেন। যদি সেটা হয় সেক্ষেত্রে খুবই ওয়েলকাম যে আপনারা সরাসরি আর্টিকেল পড়ে নিলেন, আমার অ্যানালাইসিস লাগছে না। কিন্তু সেক্ষেত্রেও আমি ওই রিকোয়েস্টটা রাখতে পারছি না যে আমি হেডলাইনটা জাস্ট তুলে ধরলাম, তাহলে পুরো পারপাসটাই নষ্ট হয়ে যাবে। আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের একটা প্রমোটিং একটা এনভায়রনমেন্ট করে দেওয়া, যেন আপনারা দুঃখ করতে না পারেন যে ইংলিশ পারি না দেখে পড়ছি না। এই আপনাদেরকে পড়তে বাধ্য করা, আর্টিকেলটা পড়তে বাধ্য করার জন্যই হচ্ছে আমার এটা এই উদ্যোগটা নেওয়া, যে আমি কিছুটা হেল্প করলাম, পুশ করলাম, এবং আপনারা একটু বুঝে তারপরে কি করবেন, আমার অ্যানালিসিসটা দেখে তারপরে আর্টিকেলটা পড়লে আপনাদের খুব দ্রুত বুঝতে পারবেন, কষ্ট হবে না, আইডিয়া থাকবে এবং পড়তে কষ্ট হবে না। সো আমি ওই রিকোয়েস্টটা চালিয়ে রাখতে পারি, কিন্তু আমি রাখবো না। কারণ হচ্ছে হেডলাইনটা আমি সরাসরি তুলে দিয়ে আপনাদেরকে শর্টকাট দেখাবো না। আপনারা প্রত্যেকটা স্লাইডে দেখে দেখেও আপনারা টাইটেলটা নিতে পারেন, যদি নিতান্তই ফাঁকিবাজি করতে চান যে হ্যাঁ স্লাইড দেখে দেখে জাস্ট টাইটেলটা নিয়ে নিলাম। সেক্ষেত্রে আপনাদের যদি হেল্প না লাগে, সেক্ষেত্রে সরাসরি হয়তো আপনি আর্টিকেলটা পড়ছেন, সেক্ষেত্রে আমার আপত্তি নাই। কিন্তু আর্টিকেলটা যেন পড়তে হয়, এই কারণেই আমি এরকম একটা অ্যানালাইসিস দাঁড় করিয়েছি, এবং আপনাদের যেন কষ্ট না হয়, কষ্টটা কমিয়ে দেওয়া। বাট আপনাদের পড়তে হবে। আপনারা শুধু এই সামারি পড়ে বা শুনে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কিছু একটা বানিয়ে টেনে লিখে আসতে পারবেন, বাট সেটা ভালো হবে না, সেটা সুদূর প্রসারী চিন্তাভাবনা হবে না। ঠিক আছে, আমরা শুরু করে দিই। প্রথমে হচ্ছে আমাদের যে সায়েন্সের কোর্সটা, এটা নিয়ে একটু বলতে চাই। আমি গতদিনও বলেছি, আমাদের ওয়েবসাইটে যে লিঙ্ক সরাসরি দেওয়া আছে, এটা একদম আপনারা পুরো 1.5 বছর, এখন থেকে 1.5 বছর অ্যাক্সেস পাবেন, অর্থাৎ 43তম রিটেন পর্যন্ত এটার অ্যাক্সেস পাচ্ছেন। সাধারণ বিজ্ঞানের যে 100 মার্কের সিলেবাস আছে, রিটেন বিসিএস রিটেন সিলেবাস, বিপিএসসির যেই সিলেবাসটা আছে, দেখবেন 100 মার্কের ওখানে কম্পিউটার আছে, 25 মার্কের ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স হচ্ছে 15 মার্কের, আর জেনারেল সায়েন্স হিউজ একটা পার্ট আছে, সেটা হচ্ছে 60 মার্কসের। সো সবগুলোই কভার করে দেওয়া আছে। আর নিপেন চন্দ্র দাস স্যার আমাদের সবার পরিচিত, উনি 36তম বিসিএস শিক্ষা ক্যাডারে আছেন, এবং উনি 60 মার্ক এই যে জেনারেল সায়েন্স কভার করে দিয়েছেন। আর 25 মার্ক হচ্ছে আমাদের মনিকা ম্যাম নিয়েছেন, উনি একজন ইঞ্জিনিয়ার, এবং উনি কম্পিউটারের পার্টটা শেষ করেছেন, ইলেকট্রনিক্সের পার্টটাও উনি শেষ করেছেন। সো আপনারা এরকম কোনো কোর্স বাংলাদেশে নেই, এবং এই লিখিত পরীক্ষার্থীদের জন্য স্পেশালি এটা তৈরি করা হয়েছে। প্রিলিতেও আপনাদের কাজে আসবে, কারণ সিলেবাস মোটামুটি সায়েন্সের একই, যদিও সিলেবাস ফলো করে না, সায়েন্স সবসময়ই সিলেবাসের বাইরে কিছু না কিছু আসে। ওভারঅল যারা নন সায়েন্স আছেন, আমি হাইলি রেকমেন্ড করব, কারণ আমি তাদের কথা চিন্তা করেই বানিয়েছি। হ্যাঁ, নন সায়েন্সদের জন্য, যারা আর্টস কমার্সের আছেন, তারা কিন্তু বিজ্ঞানে অনেক বড় একটা ইসে পড়বেন, ধরলে পড়বেন, যখন দেখবেন যে আপনি প্রিলিটিকে গেছেন, রিটেনের সময় আপনার কোনো সময় থাকবে না। সো এই কোর্সটা আপনারা কনসিডার করতে পারেন, আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন, মাত্র 999 টাকার অফার চলছে। ঠিক আছে, শুরু করে দিই। ডেইলি স্টার ফ্রন্ট পেজে আছে, দেখবেন সোশ্যাল সেফটি নেট স্পেন্ডিং, ওই যে বাজেট নিয়ে এর আগে আমি তো বলেছিলাম যে বাজেট নিয়ে হচ্ছে প্রতিদিনই এখন ওপিনিয়ন আসবে, কারণ যেহেতু ফাইনালাইজ হয়নি, সবসময় কিন্তু বাজেট আমি তুলে ধরি না, কিন্তু আজকে কিছু কিছু যখন আসে তখন কিন্তু আমি তুলে ধরি। আজকে ওই যে এর আগের দিনেরটাই ফলো আপ, দেখেন এর আগের দিনও আমি বলেছিলাম যে ফাইন্যান্স মিনিস্টার AHM মুস্তাফা কামাল, তাই না, আমরা তো সবাই জানি মুস্তাফা কামাল, এই নামগুলো এমনি মনে থাকবে। আপনি যখন প্রিলিতে আসবে তখন কিন্তু আর যারা রেগুলার নিউজ পেপার পড়ে তারা কিন্তু এগুলো কখনো মিস যায় না, এগুলো কিন্তু আসে ঘুরে ফিরে। যে যেমন বিশেষ করে ব্যাংকের এক্সামে কিন্তু সরাসরি চলে আসে, এখন আমাদের ফাইন্যান্স মিনিস্টার কে, এখন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে, রাইট, ফজলে কবির। দেখবেন যে এগুলো আপনি একদম কোনো ভুল হবে না, এবং আপ টু ডেট থাকা যায়। ওই কারেন্ট অ্যাফেয়ার্সে কখনো মনে থাকে না, সবাই যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে মান্থলি, এটা কখনোই মনে থাকবে না।
আচ্ছা, তাহলে আমরা আজকে বাজেট রিলেটেড একটা এসেছে, সেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট স্পেন্ডিং। গতদিন যে ফাইন্যান্স মিনিস্টার এইচএম মুস্তাফা কামাল কমেন্ট করেছিলেন যে নিউ পোর হচ্ছে টেম্পোরারি। এই যে নিউ পোর একটা নতুন টার্ম, তাই না? কোভিড ইনডিউসড পোর যারা, অর্থাৎ যারা কোভিডের কারণে এখন হচ্ছে দরিদ্র হয়ে গিয়েছে। তো মিনিস্টার বলেছেন যে এইটা তো খুবই এটা তো টেম্পোরারি, আমি তো সব খুলে দিয়েছি, এখন তো দোকানপাট সব চলছে, সো এখন আবার এরা বড়লোক হয়ে যাবে, সো এদের হচ্ছে নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই, আমি কোনো পদক্ষেপ নিব না। তো এই কমেন্টটা খুবই রেকলেস একটা কমেন্ট, এবং লেখা দেখবেন যে এডিটোরিয়াল পেজে আমি আসবো, ওখানে একটা কমেন্ট নিয়ে লেখা আছে, আর ওটারই একটা ফলো আপ বা রিয়াকশন বলতে পারেন। হ্যাঁ, এই যে আজকের এই বিশদ আকারে কিন্তু একটা রিপোর্টের মতো দিয়ে দিয়েছে যে এই যে নিউ পোর নিয়ে যে বললেন যে কোনো চিন্তা ভাবনা করতেই হবে না, কিন্তু এটা আসলে অনেক ভুল। এই দেখেন, বিগ স্লাইস গোজ টু নন পোর। এই নিউ পোর নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন, এটা অনেক অ্যালার্মিং। এই কারণে বাজেট হচ্ছে উনি যে নন পোরদের জন্য বেশি ফ্রেন্ডলি সোশ্যাল সেফটি নেটগুলো, আর বাদ বাকিটা বিজনেস ফ্রেন্ডলি বাজেট। আমরা দেখি এখানে কি আছে, এইটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যদিও ডেটাগুলো পরে চেঞ্জ হবে, কারণ বাজেট তো ফাইনালাইজ হয়নি, তাই না? কিন্তু এই অ্যানালাইসিসগুলো আপনি যত পড়বেন আপনি ততই বুঝবেন, ভিতরের কাহিনী বুঝবেন। যেমন দেখেন, এখানে কিছু হট টার্মস পেয়েছি। বিগ স্লাইস গোজ টু নন পোর বলতে কি বোঝাচ্ছে? যে সোশ্যাল সেফটি নেট স্পেন্ডিংটা আপনার বুঝতে হবে। সোশ্যাল সেফটি নেটটা কি? এটা হচ্ছে সমাজের যারা বৃদ্ধ আছে, প্রবীণ জনগণ বা কর্মক্ষম না, হ্যাঁ, অনেক বৃদ্ধ অথবা পঙ্গু, এদের জন্য আসলে সরকার যেই অনুদান বা যে অ্যালাউন্সটা রাখে, ভাতার যে টাকাটা রাখে, সেটাকে ওভারঅল সোশ্যাল সেফটি নেট বলা হয়। হ্যাঁ, এটা সোশ্যালি তারা যেন আশঙ্কায় না থাকে, তারা যেন না খেয়ে মারা না যায়, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাহলে হট টার্মস কি? 7.5 লাখ গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ এই যে বিগ স্লাইস বলছে না, বিগ স্লাইস মানে কি? কেকের বিশাল বড় টুকরা। এই যে কেক যদি হয় এটা, তাহলে কেকের এই বিশাল টুকরাটাই হচ্ছে যাচ্ছে কোথায়? নন পোর। এখানে বলছে দেখেন যে অনারারিয়াম টু ফ্রিডম ফাইটার্স, অনারারিয়ামটা বুঝতে হবে, অনারারিয়াম সম্মানী ভাতা, সম্মানী ভাতা বলা হয়। তাহলে 7.5 লাখ গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকে আর হচ্ছে ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধাদেরকে যে ভাতাটা দেওয়া হয়, এখানে বলছে হু আর নট ফেসিং ডেস্টিটিউশন। ডেস্টিটিউশন ওয়ার্ডটা যারা জানেন না তারা আবার এখন জানতে হবে, অর্থাৎ চরম দারিদ্র। ডেস্টিটিউশন মানে কিন্তু অতিরিক্ত, মানে নর্মাল দারিদ্র না, একেবারে না খেয়ে মরেই যাবে এরকম যারা আছেন তাদেরকে বলা হবে ফেসিং ডেস্টিটিউশন। হ্যাঁ, এই আপনার অনেক ওয়ার্ডও শিখা হয়ে যাবে। তো বলছে যে এই মুক্তিযোদ্ধা ফ্যামিলিগুলো তো আসলে না খেয়ে মরে যাচ্ছে না, কিন্তু তাদেরকে অনেক টাকা দেওয়া হচ্ছে, এটাই বলছে। এবং বলছে যে যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ, রিটায়ার করে ফেলছে, এরকম 7.5 লাখ আছে। 7.5 লাখ গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং মুক্তিযোদ্ধা পরিবারদেরকে হচ্ছে 65% চলে যাচ্ছে টাকাটা। 65% হচ্ছে ওভারঅল, বাট এর অনেক বড় একটা চাঙ্ক হচ্ছে এখানে বেশিরভাগই চলে যাচ্ছে। আচ্ছা, দি স্টেট অফ সোশ্যাল সেফটি নেটস, এই যে সানেম, এগুলো স্টেটটা দেখেন, সানেম কিন্তু একটা প্রতিষ্ঠান, এবং এর ইলাবোরেশনটাও সুন্দর করে দেওয়া আছে। আপনাদের কাজ হবে সানেম এর ইলাবোরেশনটা কমেন্টে জানিয়ে দেওয়া। কুইজ নাম্বার 1, সানেমের ইলাবোরেশনটা কমেন্টে জানিয়ে দিবেন, সানেমের ইলাবোরেশন। আচ্ছা, তারপরে দেখেন বলছে যে এখানে বিভিন্ন সার্ভে দেখানো হয়েছে। এখানে বলছে যে গভর্নমেন্টেরই একটা রিপোর্টে, অর্থাৎ বিবিএস, বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএস এর রিপোর্টেই কিন্তু বলেছিল, দেখেন 2016তে একটা রিপোর্ট হয়েছে যে অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজ পার্সনের 1862 টাকা লাগে মান্থলি মেনটেন করতে। অথচ বিভিন্ন দেশের, ইন্ডিয়া, পাকিস্তান, এদেরও দেওয়া আছে যে 720 টাকা দেওয়া হয় ইন্ডিয়াতে প্রবীণদেরকে, 80-র নিচে এবং 80-র উপরে, যাদের বয়স 80-র উপরে তাদেরকে সম্ভবত 1200 কত জানি টাকা দেওয়া হয়। এটা এই অ্যামাউন্টগুলো দেখে নেবেন, আর নোটও করতে পারেন, কারণ লিখতে হবে। এবং কিন্তু বাংলাদেশে অনেক কম দেওয়া হয়। এবং দেখেন এখানে আরো একটা কথা বলা হয়েছে, 1862 তো বাংলাদেশের যে গভর্নমেন্টেরই একটা হিসাব, বিবিএস এরই একটা হিসাব অনুযায়ী কিন্তু বলছে যে মিনিমাম একটা অ্যাভারেজ মানুষের কিন্তু 1862 টাকা লাগে নিজের খরচ মান্থলি, তার খেয়ে পড়ে বেঁচে থাকতে।
সেখানে গভর্নমেন্ট তো 500 টাকাই সম্ভবত দিচ্ছে এবং এটা আরও কমে যাচ্ছে, এটার বরাদ্দ আরও কমছে। যেমন দেখেন সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ কিন্তু রিপোর্ট করেছে যে দেখেন 65% ফান্ড, এই যে বললাম 65% ফান্ডই যাচ্ছে, এই যে বিগ স্লাইস বলছে না, এই যে 65% ফান্ডই যাচ্ছে কোথায়? গভর্নমেন্ট, ফ্রম দি গভর্নমেন্ট ওয়েন টু নন পোর ওয়িং টু নেপোটিজম, মানে কি? আত্মীয় স্বজনপ্রীতি, করাপশন, দুর্নীতি এবং পলিটিক্যাল কনসিডারেশন, রাজনৈতিকভাবে চিন্তা করে, আবার অনেক ক্ষেত্রে নেপোটিজম, হ্যাঁ, স্বজনপ্রীতি, আবার করাপশন, দুর্নীতির কারণে কি হচ্ছে, যেগুলো যারা হচ্ছে অনেক বেশি দরিদ্র না তাদের কাছে হচ্ছে এই টাকাটা চলে যাচ্ছে। তো এইভাবে মানে আপনি রিডিংয়ে নিজের আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য অবশ্যই পড়বেন, নোট করার দরকার নেই, ঠিক আছে? নোট করলে কুল পাবেন না, নোট করলে আপনি ডিসকারেজ হয়ে যাবেন, তখন দেখবেন যে পড়াই হবে না। আপনার মেইন হচ্ছে আর্টিকেলগুলো পড়া, রেগুলার যখন পড়বেন আপনি অটোমেটিক আপনার মাথায় একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে যে কীভাবে লিখবেন, কিভাবে আপনি তুলে ধরবেন ডেটাগুলো, আপনার মাথায় একটা আইডিয়া চলে আসবে। পরে পরীক্ষার আগে তখন কিন্তু আপনি একটু রিভাইজ দিলে সাথে সাথে কিন্তু আপনি ফিগারগুলো মনে থাকবে যে কত পার্সেন্টেজে এই ফিগারটা আপনার মনে থাকবে। আচ্ছা, তাহলে টপিক সিরিয়াল দেখেন, টপিক সিরিয়াল 4-এ পড়ে যাবে ডাইরেক্টলি ইকোনমি, সোসাইটি, এদের দেখবেন জিডিপি আছে, জিএনপি আছে, এনএনপি আছে, ভিশন 2021, সবগুলোর মধ্যে এটা পড়ে যাবে। তাহলে দেখি ডেইলি স্টার নিউজ পেজে, অর্থাৎ ঠিক পরের পেজে দেখবেন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে ছোট করে একটা কলাম আছে। মানে রোহিঙ্গা ক্রাইসিস তো এখন আসলে ডিসকাসই করা হয় না, এমন একটা স্টেজে চলে এসেছে, সবাই গিভেন ধরে নিয়েছে। সেই 2017-র ঘটনা তো সবাই ভুলেই গিয়েছে আসলে, এবং এটা ধামাচাপাও হয়তো দেওয়া হচ্ছে, এটা নিয়ে আলোচনাও আমি আর দেখছি না পেপারে। সে 2017-তে এসেছে রোহিঙ্গা, এখন হচ্ছে 7.5 লাখ, এখনও 7.5 লাখই দেখাচ্ছে, বাট এটা তো অনেক বেড়ে যাওয়ার কথা, কারণ এর মধ্যে অনেক বাচ্চা কাচ্চা হয়েছে, ঠিক আছে? তো এখানে 7.5 লাখই দেখাচ্ছে। দেখেন ইউএনএসসি এফোর্টস ফল শর্ট অফ কনক্রিট অ্যাকশন, ছোট করে একটা কলাম আছে, এটা পড়ে নেবেন। যেহেতু আসেই না, এখন যেটা আসছে এটা আপনার আপডেট হিসেবে মেমোরিতে গচ্ছিত থাকবে। ইউএনএসসি মানে তো আমরা বুঝি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। এখানে বলছে তাদের যে এফোর্টটা আছে খুবই মানে ফল শর্ট অফ কনক্রিট অ্যাকশন, তারা শুধু কথাই বলছে, লিপ সার্ভিস দিচ্ছে, কোনো কনক্রিট কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, ঠিক আছে? মানে একটা যে আসলেই একটা যে অ্যাকশন নিবে, কনক্রিট মানে কি একটা শক্ত অ্যাকশন যে নিবে বা দৃশ্যত যেটা দেখা যায়, এরকম কোনো অ্যাকশন কিন্তু নিচ্ছে না। ফরেন মিনিস্টার সেইস অ্যাট উঙ্গা ইভেন্ট, উঙ্গা আমরা শর্টকাটে বলি ইউএনজিএ, জেনারেল অ্যাসেম্বলি, ঠিক আছে? জেনারেল অ্যাসেম্বলি চলছে ইউনাইটেড নেশনসে, সেটা হচ্ছে আমরা শর্টকাটে উঙ্গা বলি, অথবা ইউএনজিএ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। আচ্ছা, তাহলে ফরেন মিনিস্টার নামটা তো আমরা জানি, একে আব্দুল মোমেন, এই নামটাও চলে আসলো, সো আপনাদের এমসিকিউ কভার হয়ে গেল। তো এখানে একই কথা ঘুরে ফিরে লেখা হচ্ছে 2017-তে রোহিঙ্গারা এরকম মিলিটারি ক্র্যাকডাউনের জন্য আসে বাংলাদেশে, আমরা স্থান দেই 7.5 লাখ। হ্যাঁ, এটা অবশ্যই এই নাম্বারটা আপডেটেড না, 7.5 লাখ এখন অবশ্যই না, এখন এটা 11-12 লাখের উপরে হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমরা সিলেবাসটা তো অলরেডি জানি, এটা বলা লাগছে না। আমাদের এখানে ফান্ডের ব্যাপারটা আছে, হ্যাঁ, ইউনাইটেড নেশনস কোনো আমাদের দেশ যে ফান্ডগুলো ক্যারি করতে পারছে না, বা এই যে তাদেরকে যে রিপ্যাট্রিয়েট করতে হবে, হ্যাঁ, এটা নিয়ে যে আরও অনেক কিছু লিয়াজও করতে হবে, বিভিন্ন দেশকে প্রেশার দিতে হবে, এগুলো কিছুই করছে না। ওই ঘুরে ফিরে একই কথাই লেখা আছে, জাস্ট একটু আপডেট থাকার জন্য আর্টিকেলটা পড়ে নেবেন। সিলেবাসটা আমরা অলরেডি জানি। ইকোনমি, সোসাইটি, বলেন তো ইকোনমি কেন? এই রোহিঙ্গা ক্রাইসিস অনেক বড় একটা স্ট্রেন না আমাদের ইকোনমিতে? এই যে আমাদের নিজস্ব টাকা, আমরা কোথা থেকে দিব এই টাকাটা, কোত্থেকে আসবে এই টাকাটা, কোত্থেকে যাচ্ছে? আমাদের ঘাটের টাকা খরচ করে কিন্তু তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে, কারণ বাইরের যে ফান্ডটা আসে এটা মোটেই এনাফ না, খুবই কম। তারপরে সোসাইটি বলেন, এটা অনেক বড় সোসাইটাল একটা প্রেশার। কেন? কারণ যারা লোকাল পিপল আছে ওখানে, হ্যাঁ, কক্সেস বাজার বলেন, ভাসানচর, এখন তো ভাসানচর আছে, তারপরে চট্টগ্রাম ওভারঅল, হ্যাঁ, উপজাতিরা বা ওখানকার লোকাল যারা, তারা কিন্তু কাজ পাচ্ছে না তাদের জন্য, তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মানে অনেক ধরনের প্রেশার আছে, জায়গা ছেড়ে দিতে হচ্ছে, ন্যাচারাল রিসোর্সেস ক্ষতি হয়ে যাচ্ছে, পাহাড় কাটা হচ্ছে। এটা অনেক বড় একটা সোসাইটালও প্রেশার। আর এনভায়রনমেন্টালও ব্যাপার আছে, এখানে আমি এনভায়রনমেন্টটা যোগ করিনি, এখানে আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টালও অনেক বড় প্রেশার, কারণ পাহাড়ি এলাকা, ওইখানে কিন্তু পাহাড় কাটা হচ্ছে, ওখানে হচ্ছে গাছপালা কেটে ফেলা হচ্ছে তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য। সো আমাদের এমনিতেই ওই জায়গাটা অনেক বেশি কি ক্লাইমেটের চেঞ্জের জন্য হচ্ছে অনেক বেশি ওইটা ইম্পর্টেন্ট। চিটাগংয়ে অনেক হিল ট্র্যাক্টস আছে, অনেক গাছপালা আছে, এগুলো যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু আমাদের যেই
মিনিমাম যেই আমরা জানি যে 25% লাগে, মিনিমাম যে বন লাগে, গাছপালা লাগে, সেটা কিন্তু আরও কমছে। এখন তো আমাদের 16% ছিল সম্ভবত, এটা কমতে কমতে আরও অনেক কমে যাওয়ার আশঙ্কা আছে। সো অনেক দিক থেকে ইম্পর্টেন্ট, যেহেতু আসে না, ছোট করে একটা এসেছে, পড়ে নেবেন। টপিক সিরিয়াল দেখেন, ফরেন পলিসি এবং এক্সটার্নাল রিলেশনশিপ অফ বাংলাদেশ, গোলস, ডিটারমিনেন্টস, পলিসি, জিও পলিটিক্স। এই যে ফরেন এইড, অবভিয়াসলি ফরেন এইডের কথাটা আছে, এখানে আসবেই, কারণ এখানে ফরেন এইড দরকার, যেখানে আমরা পাচ্ছি না। জিও পলিটিক্স তো অবশ্যই আমাদের এখানে জিও পলিটিক্যাল অনেক বড় একটা ব্যাপার হচ্ছে কি রোহিঙ্গা। এখানে মিয়ানমার আমাদের সাথে জিও পলিটিক্স খেলছে, বিকজ চায়নার মানে আশকারা পেয়ে তারা যা ইচ্ছা তাই করছে, কারণ চায়নার ব্যাকআপটা আছে তাদের কাছে। তারপরে ইন্ডিয়াও কোনো আমাদের এখানে সাহায্য করছে না, তারা কিন্তু নিউট্রাল থেকে গিয়েছে, ঠিক আছে, কারণ তারা তাদের সম্পর্ক নষ্ট করতে চায় না, ঠিক আছে। তো বিভিন্ন জিওপলিটিক্যাল টেনশন কিন্তু আছে, নাহলে এটা অনেক আগেই কিন্তু সলিউশন হয়ে যেত। ফরেন পলিসি, এক্সটার্নাল রিলেশনস, অবশ্যই আমাদের বাইরের রিলেশনগুলো ম্যাটার করে। আমরা বিভিন্ন দেশের দ্বারা সাহায্য চাচ্ছি, হ্যাঁ, আমরা প্রেশারাইজ করব আমাদের যত বন্ধু আছে বা অন্যান্য দেশের সাথে যে আমাদের যে সম্পর্ক, সেটার উপর ডিপেন্ড করবে যে কতটা আমরা সাহায্য পাবো। আচ্ছা, ডেইলি স্টার ইন্টারন্যাশনাল পেজে চলে যান সরাসরি। পুতিন বাইডেন জেনেভা সামিট, ওই যে আমরা গতদিন কিন্তু এসেছিল যে বাইডেন হচ্ছে পটাচ্ছিল পুতিনকে যে হ্যাঁ হি ইজ ভেরি ওয়ার্দি অ্যাডভার্সারি, এরকম দেখবেন যে লেখা আছে, বলছে যে হি ইজ ইয়াং, হি ইজ স্মার্ট, এভাবে খুব পটাচ্ছিল যেন একটু, যেহেতু মিটিং আছে তো এত যেন না হয়, ওয়ার্দি অ্যাডভার্সারি এরকম আছে, কিন্তু একটা টার্ম আছে দেখবেন। তো আজকে দেখবেন একটা ছবি এসেছে, পুতিন তাকিয়েছে আসমানের দিকে, আর এদিকে বাইডেন হচ্ছে একদম চোখ একদম কটমট করে হচ্ছে সামনে তাকিয়ে আছে। তো বোঝাই যাচ্ছে, চেহারা দেখে বোঝা যাচ্ছে যে কত বন্ধুত্বপূর্ণ হয়েছে। তো বলছে না যে কোনো ধরনের রাইভালরি হয়নি, মানে কোনো মতে সেরেছে, এটাই বোঝাচ্ছে যে মিটিংটা কোনো মতে হয়েছে। তো এখানে বলছে যে ইউএস রাশিয়া টু রিজিউম আর্মস কন্ট্রোল টক্স, ঠিক আছে, তারা আর্মস কন্ট্রোল নিয়ে কথা বলবে এখানে মেইনলি। এগ্রি টু রিটার্ন রেসপেক্টিভ অ্যাম্বাসেডর, একটা হয়েছে তাদের রেসপেক্টিভ অ্যাম্বাসেডরকে তারা ফেরত পাঠাবে, এটা একটা ডেভেলপমেন্ট বলতে পারেন। আর তারা আসলে মেইনলি কি কথা বলছে, আর্মস কন্ট্রোল, অর্থাৎ তাদের অস্ত্র যে কন্ট্রোল, আমরা কিন্তু ইন্টারন্যাশনালি সরাসরি পেয়ে যাবেন। ডিসআর্মামেন্ট নিয়ে একটা আছে, কিন্তু টপিক সিরিয়াল আছে দেখবেন, ডিসআর্মামেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, সিকিউরিটির মধ্যেই পড়ে যাবে ডিসআর্মামেন্ট, অর্থাৎ যাদের অস্ত্র বেড়ে যায় তাদের অস্ত্রটা কমিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের প্রেশার দেওয়া হয়। তাহলে হট টার্মস কি বলেন এখানে, নিউ স্টার্ট আর্মস লিমিটেশন ট্রিটি। আপনাদের নাম্বার 1 তো দিয়েছি সানেম, হ্যাঁ, কুইজ ছিল, সানেমের ইলাবোরেশনটা দিবেন, সানেমের ইলাবোরেশনটা হচ্ছে লিখবেন কমেন্টে। নাম্বার 2 হচ্ছে স্টার্ট, নিউ স্টার্ট বা স্টার্ট, এই স্টার্টের কি, এগুলো প্রিলিতে কিন্তু আসে, প্রিলির জন্য দেখবেন যে পুরা এমসিকিউ এর বইয়ে হচ্ছে ঘুরে ফিরে বারবার এগুলো আসে। স্টার্টের ইলাবোরেশনটা দিবেন, ইলাবোরেশনটা কমেন্টে লিখবেন, এবং যদি পারেন স্টার্টের আসলে উদ্দেশ্যটা কি, মানে শুধু ইলাবোরেশন না লিখে স্টার্ট সম্পর্কে একটু ধরেন 2-3টা লাইন লিখবেন, যে আসলে স্টার্ট বলতে কি বুঝো, স্টার্টের আসলে উদ্দেশ্য কি, হ্যাঁ, এই জিনিসটা দিয়ে কি পারপাস সাধন হবে, কয়েকটা লাইন লেখার চেষ্টা করবেন। স্টার্টটা, হ্যাঁ, ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে খুবই শর্ট কোয়েশ্চেন, টিকা অথবা এমসিকিউ সব ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। সো আপনারা ইলাবোরেশনের সাথে সাথে 2-3 লাইন লেখার চেষ্টা করবেন কমেন্ট সেকশনে। অনেক সাড়া পেয়েছি, সবাই কমেন্টে অনেক লিখেছেন। এর আগে কুইজ ছিল হচ্ছে মেরিটোক্রেসি, এবং ছিল হচ্ছে বলটিক্স নেশন, সবাই খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছে। আমি স্টুডেন্ট অফ দি ডে, হ্যাঁ, নতুন করে একটা উপাধি দিয়ে সবাইকে এনকারেজ রাখতে চেয়েছি, স্টুডেন্ট অফ দি ডে, যে সবার প্রথমে এবং খুব ভালো অ্যান্সার দিয়েছে, এই 2টা ক্যাটাগরিতেই স্টুডেন্ট অফ দি ডে আমি লিখে দিয়েছি কমেন্টে, আমি কিন্তু উত্তর দিই যে হ্যাঁ তুমি স্টুডেন্ট অফ দি ডে হয়েছো। তো এর আগে হয়েছিল হচ্ছে বিপাশা নামের একজন ব্যক্তি, সে খুবই সুন্দর করে এবং খুব সবার প্রথমে অ্যান্সার দিয়েছিল, তো স্টুডেন্ট অফ দি ডে হয়েছিলেন। তা আপনারাও চেষ্টা করবেন কিভাবে স্টুডেন্ট অফ দি ডে হওয়া যায়, কারণ আমি প্রত্যেকটা কমেন্টই চেক করি, আমি কিন্তু দেখবো যে কার অ্যান্সারটা ভালো হচ্ছে। এই কপি পেস্ট করবেন না, সবাই দেখি যে কিছু আছে একই মানে উত্তর দিচ্ছেন, তার মানে কপি পেস্ট করছেন, তো ওইটা করলে কিন্তু আপনার শেখাটা হলো না। নিজের মতো করে নিজের ভাষায় সহজ ইংলিশে লিখবেন,
দেখবেন আপনার মনে থাকবে। নাম্বার 2, আচ্ছা ও প্রথমটা একটু দেখি আমরা। ইউএস সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন, এই দেখেন আমরা কিন্তু একটা এমসিকিউ পেয়ে গেলাম। এখনকার তাহলে ইউএস সেক্রেটারি অফ স্টেটকে, নতুন বাইডেন প্রশাসনের কিন্তু এখন আপনার নামগুলো জানতে হবে। আগের প্রশাসন তো নেই, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তো নেই, সো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন লোকের আপনার নাম জানতে হবে। যেমন ইউএসের পররাষ্ট্রমন্ত্রী, ওদেরকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট, তাহলে এটা কি অ্যান্টনি ব্লিংকেন, পেলাম একটা, নোট হয়ে গেল। রাশিয়ান ফরেন মিনিস্টার সের্গেই ল্যাভরভ, এটা কিন্তু চেঞ্জ হয়নি, আগেও এরকমই ছিল সের্গেই ল্যাভরভ। আর অপোজিশন অ্যালেক্সেই নাভালনি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, দেখবেন যে খবর খুললেই, ঠিক আছে, এই একজন খুবই সুন্দর করে, এই অপোজিশনটা দেখতে খুবই হ্যান্ডসাম, অনেক লম্বা, একদম নায়কের মতো দেখতে, ইনাকে বারবার জেলে ভরে দেন হচ্ছে ভ্লাদিমির পুতিন। এই একমাত্র অপোজিশন ব্যক্তি ভ্লাদিমির পুতিনের এই একজনই আছেন, অ্যালেক্সেই নাভালনি। তো ইনার ছবি অনলাইনে একটু দেখে নেবেন, আপনার মনে থাকবে এবং কাজে আসতে পারে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে টেনশনস বয়েল এগেইন, ইসরায়েল স্ট্রাইকস হামাস সাইটস ওভার ফায়ার ব্যালন্স, উইমেন শট ডেড বাই ইসরায়েলি ওয়েস্ট ব্যাঙ্ক। তাহলে এখানে আপনি ওয়েস্ট ব্যাঙ্ক পাবেন, গাজা স্ট্রিপ পাবেন, এই দুটো কি জিনিস ম্যাপে একটু দেখে নেবেন যারা একদম নতুন আছেন। ওয়েস্ট ব্যাঙ্ক কি, হ্যাঁ, বা ওয়েস্ট ব্যাঙ্ক কোথায়, গাজা স্ট্রিপটা ইসরায়েলের কোথায়, ঠিক আছে। এগুলো হচ্ছে আমি আমার ইন্টারন্যাশনাল ক্লাসে ম্যাপে খুব সুন্দর করে পড়াই। আমার ইন্টারন্যাশনাল কিন্তু কোর্স আছে, আমাদের যে বাল্ক কোর্স আছে ওইটা ওয়েবসাইটে দেখে নিতে পারেন। আমি ইন্টারন্যাশনালে কিন্তু অনেক ইনডেপথ ভাবে পড়াই, সো ওইখানে আমি ওয়েস্ট ব্যাঙ্ক, গাজা স্ট্রিপ এগুলো অনেক ম্যাপে পড়াই আর কি। যারা যারা এখানে একদম নতুন তারা কিন্তু একটু দেখে নেবেন, এইখানে বারবার গাজা স্ট্রিপ আসবে, ওয়েস্ট ব্যাঙ্ক আসবে এইখানে, এই আর্টিকেলটা। এখানে একটা নতুন টার্ম পেয়েছি আমি, দেখেন লিখে দিয়েছি, ইসরায়েলের নিউ কোয়ালিশন গভর্নমেন্ট যে হয়েছে, এই যে আমরা নেতানিয়াহুকে যে তাড়িয়ে নিউ কোয়ালিশন গভর্নমেন্ট করা হলো, এটা কিন্তু নতুন। তাহলে এখন এমসিকিউ যদি আসে কি লিখবেন, নাফতালি বেনেট, নামটাও সুন্দর, দেখা যাক ভদ্রলোক কি করেন, ঠিক আছে। কিন্তু ইসরায়েলের নেতানিয়াহুকে তাড়ানোর সময় কিন্তু এডিটোরিয়ালে এসেছিল যে হি ওয়াজ নট এ প্রাইম মিনিস্টার, হি ওয়াজ এ ক্রাইম মিনিস্টার। আমাদের খুবই মজা লেগেছে, প্রাইম মিনিস্টার বলছে না, বলছে ক্রাইম মিনিস্টার। সো দেখা যাক এখন এই ব্যক্তি কি করতে পারেন, কি ধরনের চেঞ্জ আনতে পারেন। সো এখানে যদি আমরা দেখি সিলেবাস, ওই একই সিলেবাস পড়ে যাবে। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, ওই যে বললাম ব্যালেন্স অফ পাওয়ার, ডিসআর্মামেন্ট, এই যে ডিসআর্মামেন্ট মানে ইংলিশে যদি ডিসআর্মামেন্ট হয়, বাংলাতে হচ্ছে নিরস্ত্রীকরণ। হ্যাঁ, এগুলো একদম ভাইবা পর্যন্ত আপনার কাজে লাগবে। এই যে স্টার্টের জন্য আমরা এই যে সিকিউরিটিতে পাবেন, অবশ্যই সিলেবাসটা বের করে একবার চোখ বুলিয়ে নেবেন। হ্যাঁ, আমার এই পরিশ্রমটা যেন বিফলে না যায়, আপনারা শর্টকাট খুঁজতে যাবেন না। রিটেনে শর্টকাট যে খুঁজবে তার থেকে বড় মানে অন্যায় আর হয় না আর কি, নিজের সাথে নিজে অনেক বড় অন্যায় করবেন এবং আপনি একদম খুঁড়ো হয়ে যাবেন, আপনি ল্যাংড়া হয়ে যাবেন আপনি যদি রিটেনে যদি কোনো ধরনের ফাঁকিবাজি করেন। আচ্ছা, তাহলে দেখে নেবেন, এগুলো আর বলার কিছু নেই, বারবার ফলো আপ হয়েছে, এই সিলেবাসটা অনেক বারই রিপিট হয়েছে। এডিটোরিয়াল পেজে চলে যাবেন, সরাসরি দেখবেন ফাইন্যান্স মিনিস্টার রেকলেস কমেন্টস অন দ্য নিউ পোর্ট, ওই যে প্রথমে যেটা বলছিলাম, হ্যাঁ, এটারই একটা রিয়াকশন দিয়েছে গতদিন যে কমেন্ট করেছিলেন। বাম পাশে ছোট করে দেখবেন সাব আর্টিকেল, ঠিক আছে, ওখানে এটা পড়ে নেবেন, কারণ এই রিয়াকশনটা ওরা ভালোই লেখে। দুটার মধ্যে দুটা রিয়াকশন থাকে, আমার একটা দেখা যায় একটা না একটা মানে ইম্পর্টেন্ট হয়েই দাঁড়ায়, কারণ অনেক ভেতরে ইনসাইটসগুলো পাওয়া যায়। হ্যাঁ, ইনসাইটস তো আমরা বুঝি, তাই না, ইনসাইটস আমি লিখে দিই এখানে, ইনসাইটসটা চলে আসে। অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে কেন তার এই কমেন্টটা আসলে ভালো না বা রেকলেস কেন। এখানে অনেক ইনসাইটফুল কমেন্ট, ওরা এই যে রিয়াকশন যে ইটা থাকে, এই সাব আর্টিকেলগুলো ভিতরের ইনসাইটসটা বুঝতে সাহায্য করবে যে কেন আসলে উনার কথাটা রেকলেস ছিল। দেখেন বলছে, হাউ ক্যান আওয়ার ফিসকাল পলিসি বি ইফেক্টিভ ইফ এ টপ পলিসি মেকার রিফিউজেস টু ফেস ফ্যাক্টস। ঠিক আছে, হাউ ক্যান বলছে যে আমাদের ফিসকাল পলিসি অর্থাৎ আমাদের যেই অর্থনীতি, হ্যাঁ, যে ফিসকাল পলিসি কিভাবে ইফেক্টিভ হবে, কার্যকরী কিভাবে হবে যদি আমাদের টপ পলিসি মেকারই যদি রিফিউজ করে, যে উনি তো ফ্যাক্ট অর্থাৎ যেগুলো হচ্ছে আসলেই সত্য সেগুলো উনি রিফিউজ করছে, মানতে চাচ্ছেন না। যেমন দেখেন এখানে বলেছে সিপিডি, হট টার্মস কি পেলাম আমরা দেখি, সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ কিন্তু বলেছে এপ্রিলেই রিপোর্ট করেছে, এই বছরের এপ্রিলেই হচ্ছে ওনারা রিপোর্ট করেছেন, অর্থাৎ সার্ভে করেছেন যে প্রায় 1.6
ক্রোর পিপল হচ্ছে নিউ পোর, এই যে নিউ পোর কোভিডের জন্য যে পোর। আবার ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটা, এই সংস্থাটা আবার কি করেছে, বলছে যে 2.45 crore, তারা বলছে না এটা আসলে আরও বেশি, 2.45 কোটি মানুষ, ঠিক আছে, 2,45,00,000 মানুষ। আর সিপিডি বলছে 1,60,00,000 মানুষ, এরা হচ্ছে নিউ পোর। আর ফাইন্যান্স মিনিস্টার বলছেন যে না, আমি আসলে শুধুমাত্র বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্যই নিব, অন্য কোনো তথ্য তো আমি নিয়ে কাজ করব না, কারণ এটা সরকারি ডেটা এবং আমি সরকারি মানুষ, সরকারি ডেটাই আমি নিব। তো এখানে প্রশ্ন রাখা হয়েছে যে বিবিএস তো গত 7 বছরে কোনো রিপোর্ট করেনি, কোনো জরিপ করেনি, 7 বছর আগের জরিপ আছে। তো তাহলে এখন যে ফিসকাল নীতিটা, এখন যে ফিসকাল পলিসিটা গ্রহণ করা হবে, সেটা আসলে কিসের বেসিসে হবে? হ্যাঁ, এই ডেটা যদি সে গ্রহণ না করে। সো এই জন্য খুবই মানে আপনার ওপিনিয়ন তৈরিতে খুবই ভালো একটা এডিটোরিয়াল এখানে আপনারা পাবেন। আমি আর কোনো ইম্পর্টেন্ট দেখিনি এই পেজে, আমরা সরাসরি এই যে টপিক সিরিয়ালটা দেখে নেবেন, বোঝাই যাচ্ছে। ওপিনিয়ন পেজে চলে যাই, ওপিনিয়ন পেজ, পেজ 9। হ্যাঁ, দুটো পেয়েছি, দুটো ইম্পর্টেন্ট। এক হচ্ছে হুইসেল ব্লোয়িং অ্যান্ড সিক্রেসি ল, ওয়ার ইজ দ্য ব্যালেন্স। এই যে আমরা হুইসেল ব্লোয়িং তো বুঝি, ওই যে মানে ফাঁস করে দেওয়া, আমরা তো স্নোডেনের নাম শুনেছি তাই না, স্নোডেন, এডওয়ার্ড স্নোডেন। তো উনি যেমন হুইসেল ব্লোয়ার ছিলেন, অর্থাৎ উনি সরকারের তথ্য লিক করে দিয়েছে, এটাকে বলা হয় হুইসেল ব্লোয়িং। আর সিক্রেসি ল, এটা তো আমরা বুঝি গোপনীয়তার যে ল। আচ্ছা, আরেকটা হচ্ছে বাংলাদেশ অ্যাট 50, এটা প্রজেক্ট সিন্ডিকেট দ্বারা হচ্ছে, গতকালও একটা কভার করেছিলাম, আজকেও প্রজেক্ট সিন্ডিকেট থেকে একটা এডিটোরিয়াল এসেছে, সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাট 50 রিপিং দি বেনিফিটস অফ বটম আপ এন্টারপ্রেনারশিপ। তাহলে নতুন একটা টার্ম পেলাম। আপনাকে শর্ট কোশ্চেনে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ বটম আপ এন্টারপ্রেনারশিপ, এই আর্টিকেলটা পড়লে আপনি উত্তর দিতে পারবেন। বটম আপ মানে নিচ থেকে উপরে, একদম তৃণমূল থেকে উপরে। এটা যদি আমরা লিটারালি যদি বাংলা করতে চাই তাহলে কি হবে, বটম আপ, নিচ থেকে উপরে এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেখি এটাতে কি বোঝাচ্ছে। এই প্রথম আর্টিকেলে কি কি পাবেন আপনি। এখানে আসলে ওই যে রোজিনা যে ইনসিডেন্টটা আছে, এটা নিয়ে আসলে বড় করে লেখা হয়েছে যে এখানে রোজিনা কে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে কি হিসেবে, তাকে ক্রিমিনালাইজ করা হচ্ছে কোন অ্যাক্টের মাধ্যমে, OSA 1923 বলছে। এটা তো অনেক আগের, কলোনিয়াল সময়ে, হ্যাঁ, যে উপনিবেশের সময়ে, উপনিবেশীয় একটা ল, এত আগের ল। হ্যাঁ, মৃত্যু, এখন কিন্তু হাইয়েস্ট পেনাল্টি কি, তাকে কিন্তু হাইয়েস্ট পেনাল্টি ডেথ পেনাল্টি, এখানে হচ্ছে মৃত্যু শাস্তি। তো এটা নিয়ে অনেক বড় করে লেখা আছে যে এটা আসলে আনফেয়ার। অন্যান্য দেশে কিন্তু পাকিস্তান, ইন্ডিয়া বা আমাদের আশপাশের আরও ডেমোক্রেসিতে কিন্তু এরকম হার্শ ল নেই। একটা জার্নালিস্ট কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু দেওয়া হওয়া উচিত না। এখানে এভাবে বড় করে লেখা হয়েছে যে এই ল ঠিক আছে, কিন্তু এই লটা অনেক আগের ল, এই লতে অনেক অ্যামেন্ডমেন্ট এসেছে, এগুলো নিয়েও লেখা আছে যে এই লটাতে এখন ফলো করা মানে উচিত হবে না, এটা নিয়েই লেখা হয়েছে। তো এই যে OSA অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট অফ 1923, দেখেন কত আগে, সে 1923, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে। তারপর 2017-তে কী রুলস এসে দেখেন, রুলস ফরম্যাটেড আন্ডার পাবলিক ইন্টারেস্ট ইনফরমেশন ডিসক্লোজার। 2017-তে কিন্তু প্রোটেকশন প্রভিশন অ্যাক্ট নামে একটা রুল এসেছে 2011। তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, এটা কিন্তু আমরা সবাই জানি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, এটা নিয়েও অনেক ক্রিটিসিজম আছে, এটা অনেক লুপ হোল আছে। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অনেক লুপ হোল আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু অনেক ভুক্তভোগী হচ্ছে জার্নালিস্টরা। আচ্ছা, স্পেসিফিক রেফারেন্স হ্যাড বিন মেড টু OSA, এই যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, কিন্তু এই লটা নিয়ে কিন্তু লেখা হয়েছে এই দুটো যে অ্যামেন্ডমেন্ট এসেছে, 2017-তে দেখবেন একটা এসেছে এবং 2018-তে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এসেছে, এখানে মেনশন আছে, এটাই বলছে। আরও টার্ম পাবেন, ফ্রি স্পিচ পাবেন, ফ্রি প্রেস পাবেন। তাহলে আমরা যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ফ্রি স্পিচ, হোয়াট ইজ ফ্রি প্রেস, হ্যাঁ, এগুলো নিয়ে আপনার ওপিনিয়ন থাকতে হবে। এগুলো কিন্তু ছোট ছোট টিকা হিসেবেও আসতে পারে। আবার আপনার যখন এই ধরনের লেখা লিখতে হবে, আপনার ওপিনিয়ন চাইবে। অ্যানালিটিক্যাল যে রাইটিংগুলো আছে, ব্যাংকের পরীক্ষাতে কিন্তু খুব আসে, যে কোনো অ্যাডমিশন টেস্টে অ্যানালিটিক্যাল রাইটিং আসতে পারে, যে তোমার ওপিনিয়ন দাও। এই যে হচ্ছে বাংলাদেশে যেরকম ফ্রি স্পিচ নিয়ে লেখা হচ্ছে, বাংলাদেশের ফ্রি স্পিচের অবস্থা কী, তুমি এখন লিখো। এই যে রিসেন্টলি রোজিনা ইনসিডেন্ট হলো, এটা নিয়ে তোমার ওপিনিয়ন লেখো, এটা নিয়ে আসলে কি মানে
পলিসি নেওয়া উচিত, সরকারের কি করা উচিত, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আপনার চলে আসবে এবং আপনার ডিপ্লোম্যাটিক্যালি দুই পক্ষের কথাই চিন্তা করতে হবে যে গভর্নমেন্টের স্ট্যান্সটা আপনার বলতে হবে, আবার পাবলিক ইন্টারেস্টও আপনার দেখতে হবে। যে দেখেন পাবলিক ইন্টারেস্ট, ঠিক আছে, আমাদের রাইট টু ইনফরমেশন, আমাদের জানার অধিকার আছে, হ্যাঁ, আপনার সংবিধানের কথাও তুলে আনতে পারেন এখানে। তো এখানে কিন্তু লেখা আছে যে এসপিওনাজের ক্ষেত্রে শুধুমাত্র ডেথ পেনাল্টি ছিল, অর্থাৎ গুপ্তচর বৃত্তি যদি হয়, দেশের যে সবচেয়ে বড় যে সেডিশন, হ্যাঁ, দেশদ্রোহী কোনো কাজকলাপে, তাহলে ডেথ পেনাল্টি, এবং হাইয়েস্ট হচ্ছে দেওয়া আছে ডেথ পেনাল্টি। এবং এখানে বলছে কলোনিয়াল টাইম রিগ্রেসিভ লস, এই টার্মটা মনে রাখবেন, বারবার এটা আসবে এবং আপনার এসের ক্ষেত্রে, ইংলিশের এসের ক্ষেত্রে এই টার্মটা লিখতে হবে যে এত আগের ঔপনিবেশিক টাইমের 1923 সালের এটা তো এখন এটা কাজ করতে পারে না, এই লতে অনেক চেঞ্জ আনা দরকার। পড়ে নেবেন আর্টিকেলটা অবশ্যই, হ্যাঁ, এটা আসবে আপনার, খুবই ইম্পর্টেন্ট, এখন এটা ট্রেন্ডিং। আর যেহেতু সলভ হয়নি, যত আনসলভড ইস্যুজ আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে পরেরটা দেখি। এখানে যে বাংলাদেশের 50 বছর পূর্তি, এখানে বলা হচ্ছে রিপিং দি বেনিফিটস, অর্থাৎ বাংলাদেশের যে উন্নতিটা হচ্ছে এটা আসলে ওই যে ফিমেল এন্টারপ্রেনারশিপ, অর্থাৎ তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তারা আসলে এই চেঞ্জটা এনেছে। নারীদের অনেক অবদান আছে, না হলে এত ভালো অবস্থায় আমরা আসতে পারতাম না। কারণ পাকিস্তানের দেওয়া আছে, এখানে পাকিস্তানের উন্নতি খুব কম হয়েছে, কারণ তারা নারীর ক্ষমতায়নটা করতে পারেনি। এখানে হট টার্মসটা দেখি, মোবাইল ফোনস অ্যান্ড গ্রাস রুটস লেভেল, এখানে এমএফএস নিয়ে বারবার এসেছে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এমএফএস, এই টার্মটাও খুব ইম্পর্টেন্ট। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হচ্ছে আমাদের খুবই কি একটা ফ্যাক্টর, আমাদের যে এখন যে প্যান্ডেমিক হ্যান্ডেলিং করাটাও খুব ভালো ওরা লিখেছে, যে দেখেন যে বাংলাদেশ যে প্যান্ডেমিক যে হ্যান্ডেল করেছে, প্যান্ডেমিক সিচুয়েশন, এটাও একটা খুবই ইনোভেটিভ ওয়েতে হ্যান্ডেল করেছে, যেখানে ইন্ডিয়া এবং পাকিস্তান ট্রেডিশনাল ওয়েতে টাকা দিয়েছে, যেহেতু সরকার টাকা দিচ্ছে, সাহায্য করছে যারা ক্ষতিগ্রস্ত, সেখানে ইন্ডিয়া এবং পাকিস্তান ট্রেডিশনাল ওয়েতে টাকা দিয়েছে, যেটা ব্যাংকিং মানে আনব্যাংকড যারা আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, সেখানে তারা মিস আউট করেছে। এই চায়নার কথা লেখা আছে, চায়না ডিজিটালি সব করেছে। তো চায়না এবং ইন্ডিয়া, পাকিস্তান, তিনটা দেশই আসলে অত বেশি জনগণকে পৌঁছাতে পারেনি, তৃণমূল পর্যায়ে কিন্তু পৌঁছাতে পারেনি, কারণ আমাদের অনেক বড় একটা অংশ হচ্ছে আনব্যাংকড পিপল। এখানে আনব্যাংকড কথাটা পাবেন, আনব্যাংকড মানে যারা আসলে ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাহলে কোথায় তারা টাকা ট্রানজাকশন করছে। আমাদের এখানে বিকাশের কথা লেখা আছে, গ্রামীণ ফোনের উদ্যোগের কথা লেখা আছে, পড়ে নেবেন। বিকাশের জন্য অনেকটাই আমাদের অনেক মানুষকে রিচ করতে পেরেছে সরকার, এবং আমাদের বাংলাদেশের উদাহরণটা খুবই এখানে উল্লেখযোগ্য, কারণ বাংলাদেশ বিকাশের কারণে বা এমএফএস যেগুলো আছে, যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, অন্যান্য ব্যাংক, বিভিন্ন ব্যাংক কিন্তু মোবাইল সার্ভিস, যেমন নগদ আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ব্যাংকের দেখবেন মোবাইল ব্যাংকিং সার্ভিস একটা আছে, মোবাইল ব্যাংকিং একটা আছে, এদের কিন্তু ডিপার্টমেন্ট আছে। তো এগুলোর দ্বারা অনেক কিন্তু মানুষ আমরা রিচ করতে পেরেছি। তো এটাই বলছে এনজিও লেড সোশ্যাল ইনোভেশনস, যে ব্র্যাকের কথা আছে, আমাদের দেশটা এখনও প্রাইভেট সেক্টরে যে এনজিওগুলো কিন্তু সরকার কিন্তু বাধা দেয়নি, এনজিওদের কাজ করতে দিয়েছে, এবং সার্ভিস সেক্টরে এরা অনেক বড় অবদান মানে রেখেছে, এবং সরকার এটা অ্যালাউ করেছে, এটা অনেক বড় ব্যাপার। তো এটা বলছে যে এটা কিন্তু যেমন ফিমেল এন্টারপ্রেনারদের জন্য তৃণমূল পর্যায়ে এটাকে বলা হয় বটম আপ এন্টারপ্রেনারশিপ। তো সরকারেরও এখানে এই কোঅপারেশনটা ওভারঅল এখানে অনেক উন্নতির কথা লেখা আছে আমাদের দেশটা, হ্যাঁ, একটা উদাহরণ হিসেবে যে আছে, পড়বেন, ভালো লাগবে, খুবই পজিটিভ একটা চিত্র তুলে ধরা হয়েছে বাংলাদেশের। তাহলে এখানে টপিক সিরিয়াল 12 কিসের জন্য দিলাম, সিলেবাস যদি আমরা দেখি, নাম্বার 1-এ এখানে এই যে রাইট টু ইনফরমেশন, এখানে দেখেন সিক্রেসি ল নিয়ে লেখা আছে, সরাসরি দেখেন আরটিআই চলে যাবেন, রোল অফ মিডিয়া, আইসিটি, কন্টেম্পোরারি কমিউনিকেশন, রোল অফ মিডিয়া বুঝতেই পারছেন যে আমাদের ফ্রি স্পিচ, আমাদের ফ্রি প্রেস, এগুলো নিয়ে পড়ে যাবে এই টপিক সিরিয়ালে। এবং টপিক সিরিয়াল 4, এই যে বাংলাদেশ এট 50, এই আর্টিকেলটার জন্য ইকোনমি, সোসাইটি, পভার্টি এলিভিয়েশন, ঠিক আছে, ভিশন 2021, জিডিপি, এনএনপি, জিএনপি। লাস্ট পেজ, হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, অলওয়েজ আমি বলি যে ইন্দিরা এখানে রোড টু ফ্রিডম, অর্থাৎ প্রতিবারই 1971 নিয়ে যে কলামটা থাকে, এটা মিস করবেন না। আপনার অনেক এমসিকিউ, মুক্তিযুদ্ধ রিলেটেড যত এমসিকিউ, আপনার জীবনেও এমসিকিউ বই ঘাটা লাগবে না, প্রিলির কোনো বই আপনার পড়া লাগবে না, আপনি এখানে স্টোরি আকারে আকারে সব নেতাদের নাম পাবেন। যেমন এখানে যে ইউএন সেক্রেটারি ইউথান্ট যে ছিল, এটা আপনার
অটোমেটিক পারবেন, এখানে আর পড়তে হবে না। ইউথান্ট, তারপরে এখানে যেমন সুইডিশ বিভিন্ন সুইডেন থেকে যে ফান্ড পায় পাকিস্তান, ওরা এইড বন্ধ করে দিল, এখানে দেখবেন সুইস কিছু পাবেন, নাম পাবেন। তাহলে আপনার পরে যে জিজ্ঞেস করে যে তখন আসলে সুইডেনের কে ছিল, অ্যাম্বাসেডর কে ছিল, আপনি এগুলো পেয়ে যাবেন। তো এখানে লেখা আছে ইন্দিরা গান্ধী বলছেন যে না, ওনার তো অনেক প্রেশার আছে, যে এই যে 60 লাখ 70 লাখ বা প্রতিদিনই 1 লাখ করে আসছে বাঙালি রেফিউজি বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে। তো এই যে ইন্ডিয়াতেও অনেক প্রেশার দিচ্ছিল ইন্দিরা গান্ধীকে যে তুমি কিভাবে এটা হ্যান্ডেল করবে, এদেরকে তো পাঠাতে হবে। তো উনি ইন্দিরা গান্ধী সবাইকে আশ্বস্ত করছেন, ইন্ডিয়ান সবাই পিপলকে, হ্যাঁ, যে অবশ্যই আমি রিফিউজিদেরকে পাঠাবো, আমি ডিটারমেন্ট, আমি দৃঢ় প্রতিজ্ঞ তাদেরকে পাঠাতে হবে, কিন্তু তাদেরকে তো বুচার্ড, অর্থাৎ তাদেরকে তো যে জবাই করে দেওয়ার জন্য আমি পাঠাবো না, তাদেরকে ঠিকভাবে রিপ্যাট্রিয়েট করতে হবে। ঠিক যেমন আমরা এখন রোহিঙ্গাদেরকে রেখেছি, কারণ তাদেরকে তো ডিগনিফাইড রিটার্ন বলা হয়, তাদেরকে তো সহি সালামতে পাঠাতে হবে, এমনি এমনি পাঠিয়ে দিলে হবে না। এগুলো নিয়ে বিভিন্ন লেখা আছে, এবং কিভাবে পাকিস্তানকে একটা সেটেলমেন্টে আসতে বলা হচ্ছে। হ্যাঁ, ইউথান্ট বলছেন, সেক্রেটারি ইউথান্ট বলছেন যে হ্যাঁ হিউম্যানিটেরিয়ান ওয়েতে আমি করব। ইন্দিরা গান্ধী তাদেরকে রিকোয়েস্ট করলেন, উনি পাকিস্তানকে একটা পলিটিক্যাল সেটেলমেন্টে করবেন, আনার চেষ্টা করবেন। এগুলো লেখা আছে, পড়ে নেবেন, কোনো মাফ নাই, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোনো কিছু বাদ দিবেন না। দ্যাটস ইট ফর টুডে। আশা করি ভালো লাগছে। সবাই কমেন্ট সেকশনে আপনাদের কুইজের অ্যান্সার জানিয়ে দিবেন। নাম্বার 1 হচ্ছে, যেন ভুলে না যান, আমি আবার রিপিট করি, দুটোই এস দিয়ে, আজকের কুইজটা হচ্ছে দুটোই এস দিয়ে, মনে রাখাটা খুবই ইজি। নাম্বার 1 হচ্ছে সানেম, সানেমের ইলাবোরেশনটা বলবেন, এবং সানেম আসলে কি করে 2টা লাইন লেখার চেষ্টা করবেন, ইলাবোরেশন এবং 2টা লাইন লেখার চেষ্টা করবেন যে কি করে, কি পারপাজে তৈরি। একইভাবে স্টার্টের ইলাবোরেশনটা কি, ঠিক আছে, এবং এটার কাজটা কি, স্টার্টের কাজটা কি, স্টার্টের পারপাসটা কি, হ্যাঁ, কি কারণে স্টার্টটা প্রতিবার এরকম রিনিউ করা হয়, ঠিক আছে। দ্যাটস ইট ফর টুডে। কুইজের অ্যান্সার অবশ্যই দিতে হবে। যারা রেগুলার স্টুডেন্ট আমার, যারা এই নিউজ থেকে উপকৃত হচ্ছেন, তারা মেক শিওর এই কুইজের অ্যান্সার দিবেন, পার্টিসিপেশন বাড়াবেন, বেশি বেশি করে ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।